সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। করোনার এই মহামারীকালে দেশ ও দেশের বাইরে বসে যারা আমাদের সাথে আমাদের এই প্রোগ্রামটি উপভোগ করছেন, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন অ্যান্ড রিসার্চ হাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়ার পারভেজ জানাচ্ছি স্বাগতম। আজ আপনারা উপভোগ করছেন আমাদের এই অনুষ্ঠানের ৯ম পর্ব এবং বিগত ৮টি পর্বে আপনারা আমাদেরকে দিয়েছেন ব্যাপক সাড়া, উদ্দীপনা, জানিয়েছেন আপনাদের অনুভূতির কথাগুলি এবং বলেছেন আপনাদের মনের ভাব প্রকাশ করেছেন আমাদেরকে খুদে বার্তার মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে এবং আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। আমাদের বিগত পর্বগুলি সুন্দরভাবে আপনারা দেখেছেন। তারই ধারাবাহিকতায় আমরা আবার আজকে আপনাদের জন্য একটি নতুন পর্ব নিয়ে এসেছি এবং আপনারা বরাবরই জানেন যে এই অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে বিভাব, দি পারসেপশন। এই টক শোর মাধ্যমে আমরা সমাজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরব এবং আমাদের সাথে থাকবে বরাবরের মতোই একজন এক্সপার্ট, একজন গবেষক বা সমাজের বিভিন্ন স্তরের গুণী ব্যক্তি। তারই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে আছেন অত্যন্ত গুণী একজন ব্যক্তি, আহ, আবু মোহাম্মদ আবদুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং তিনি একজন সফল ইউটিউব ব্লগার। আজ তিনি আমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য এসেছেন। বিজনেস অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ দ্য স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট স্পটলাইট অন বাংলাদেশ। এ বিষয়ে আজ তিনি আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন এবং এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি উপভোগ করছেন ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন অ্যান্ড রিসার্চ হাবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। And if you have any kind of question, feel free ask your question to our expert and also give us the SMS or your comment in the comment box of our official Facebook page. So আসুন আজকে আমরা আমাদের অতিথি আবু মোহাম্মদ আবদুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওনার সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ওনাকে স্বাগতম জানাই। প্রথমেই প্রফেসর আবু মোহাম্মদ আবদুল্লাহ, আপনাকে জানাচ্ছি স্বাগতম আমাদের আইপিআরএচ এর বিভাগ প্রোগ্রামটিতে এবং প্রথমে জানতে চাইবো আপনি কেমন আছেন, এই সময়টি আপনি কিভাবে অতিবাহিত করছেন? আচ্ছা, ধন্যবাদ শাহরিয়ার পারভেজ আপনাকে। আপনাদের প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ। আমি সাম্প্রতিক সময়ে আপনাদের এই প্রোগ্রামটা সম্পর্কে জানতে পারি এবং আমি একটু অবজার্ভ করে লক্ষ্য করি যে খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আপনারা আলোচনা করে থাকেন। আসলে সুন্দর আলোচনার এই মুহূর্তে বিকল্প নেই, খুবই প্রয়োজন। কারণ যত এগুলো নিয়ে কথা বলবো ততই মানুষের মাঝে পজিটিভ কিছু ছড়িয়ে যাবে। আর যারা জানে তাদের উচিত আরেকজনকে জানানো। তো প্রথমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যেও অনেক অনেক ভালোবাসা। আশা করছি সাথে থাকবেন। সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, সরি শাহরিয়ার পারভেজ, আমি নেটের একটু প্রবলেমের কারণে আপনার প্রশ্নটা পুরোপুরি শুনতে পাইনি। একটু বলবেন কি আবার? জি, আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি কেমন আছেন এবং এ সময় আপনি কিভাবে অতিবাহিত করছেন? জি, আপনি কি আমাদেরকে শুনছেন? আম স আমি হ্যাঁ, আবার শুনতে পেয়েছি যে কেমন আছি আর এই হুম। করোনাকালীন সময় কেমন কাটছে, তাই তো? জি, 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 জি। আচ্ছা।
আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। আম জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে ভালো থাকা একটা সংগ্রাম। এটা আমাদের চেষ্টা করে যেতে হয় যতদিন আমরা বেঁচে আছি। আর দিন ভালো যাচ্ছে। ভালো-মন্দ মিলে দেখে প্রতিদিন নতুন কিছু শিখছি, জানতে পারছি। আম দেশ-বিদেশে সবকিছু মিলে। আর করোনাকালীন সময়ে কি করছি বা বর্তমানে কি নিয়ে সময় পার করছি সেটা হচ্ছে মনে করেন আম নতুন, নতুন জিনিস নিয়ে ভাবছি। আর আমি সাধারণত একটু মানে লিখতে পছন্দ করি। বিভিন্ন আ উম ব্লগে লিখতে পছন্দ করি, অপিনিয়ন জানাতে পছন্দ করি। তো আ লেখার বিভিন্ন বিষয়বস্তু খুঁজে পাচ্ছি। আর ছোটখাটো জীবন থেকে যে ধরনের শিক্ষাগুলো পেয়ে থাকি, সেই শিক্ষাগুলো মানুষের মাঝে খুব লিমিটেড ওয়েতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তো আপাতত নিজের একাডেমিক প্রফেশনাল কাজকর্মের পাশাপাশি আম এই যে নতুন, নতুন যা শিখতে পারছি, যা বুঝতে পারছি তরুণ প্রজন্মের জন্য সেগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এগুলোর মাধ্যমে আপাতত মনে করেন ভ্লগিং, রাইটিং, ব্লগিং এর মাধ্যমে সময় কাটছে। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। আপনি ভালো আছেন এই জেনে। আ আমাদের আজকের বিষয়টি হচ্ছে বিজনেস অ্যান্ড দ্য ইমপ্যাক্ট অফ দ্য স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। সো ১ম এই জি, আমরা একটু জানতে চাইবো যে বর্তমান বিশ্বে তীব্র প্রতিযোগিতামূলক কারবার জগতে কারবারের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন করার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সুনির্দিষ্ট কৌশল ব্যবহার করা হয়। একজন সাধারণ মানুষ অথবা ব্যবসায়ী এই কৌশল অথবা কৌশলগত ব্যবস্থাপনা বলতে কি বুঝবে বলে আপনি মনে করেন? আচ্ছা। আম ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি সুন্দর। কারণ ব্যবসা-বাণিজ্য, অর্থ এগুলো নিয়েই তো আমাদের চারপাশটা। আসলে আম এগুলো উপেক্ষা করার কোনো অবকাশ নেই। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি মানুষের নতুন, নতুন প্রয়োজন এবং সেই প্রয়োজন ফুলফিল করার জন্য মানুষের প্রচেষ্টা দেখতে পাচ্ছি। তো দীর্ঘমেয়াদী পরিকল্পনারও কোনো বিকল্প নেই। আসলে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী দুটোই প্রয়োজন। আম শুধু যদি দীর্ঘমেয়াদে থাকি তাহলে যেটা হচ্ছে যে বর্তমানে আমার চোখের সামনে কি হচ্ছে বা কোনটা করলে ভালো হবে বা এই মুহূর্তে কোনটাতে আমি লাভবান হব বা ক্ষতিগ্রস্ত হব, এই ভাবনাটা চলে যায়। আবার যদি খুব বেশি মাত্রায় আমি স্বল্পমেয়াদের দিকে চিন্তা ভাবনা করি, ফোকাস রাখি তাহলে দেখা যাচ্ছে যে আ এটার ইমপ্যাক্ট দীর্ঘমেয়াদে কি হতে পারে সেটা অনেক সময় আমার মনে থাকে না। সো দুটোই দরকার। আর দীর্ঘমেয়াদে লক্ষ্য অর্জনের জন্য, ব্যবসায় পরিকল্পনার জন্য কৌশলগত ব্যবস্থাপনা বা কৌশলের ব্যাপারটা কি, সাধারণ মানুষ কিভাবে বুঝবে? সেটার জন্য বলতে পারি যে, দিন শেষে আমরা কিন্তু সবাই সবাইকে মনে রাখি তার ব্যক্তিত্বের বিশেষ কিছু দিয়ে। ধরেন, আ আমার কাউকে ভালো লাগে। আমার কোনো সহকর্মীকে ভালো লাগে, আমার কোনো বন্ধুকে ভালো লাগে, আমার আত্মীয়স্বজনের মধ্যে বিশেষ কাউকে ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ আ তার চলাফেরা, তার কথাবার্তার মধ্যে যে সে আ কথাগুলো ইউজ করে, সে যেভাবে জীবনকে দেখে, তো এটাই তার কৌশল। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষেরই আমাদের কিছু না কিছু আমাদের স্ট্র্যাটেজি থাকে। ধরেন যে মানুষটা বা যে ছাত্রটা আ লেখাপড়া করে একই বই পড়ছে সবাই। তারপরেও কেউ ফার্স্ট হচ্ছে, কেউ ফার্স্ট হতে পারছে না। বা কেউ টপ 10 এর মধ্যে থাকছে, কেউ টপ 10 এর মধ্যে থাকতে পারছে না। তো যে থাকতে পারছে একই জিনিস পড়ে কিভাবে থাকলো? এটাই তার স্ট্র্যাটেজি। এটাই তার কৌশল। তো সাধারণ মানুষের কাছে বলব যে, আপনি যে ফিল্ডে আছেন, আপনি যেই কর্মক্ষেত্রে আছেন বা আপনি যেখানে কাজ করছেন বা আপনি প্রফেশনালি হোক বা পার্সোনালি হোক, সফল হওয়ার জন্য আপনি যে বিশেষ গুণ বা যে বিশেষ পন্থা অবলম্বন করবেন, সেটাই আপনার জন্য কৌশল। কৌশল হচ্ছে সেই জিনিসটা যেটা আপনি অবলম্বন করে, যেটা আপনি ফলো করে আপনার প্রফেশনে বা আপনার কাজে আপনি সফলতা অর্জন করার চেষ্টা করবেন এবং সেটা আপনাকে আসলেই অন্যদের চেয়ে একটা সত্যিকার অর্থে একটা বিশেষ আপনাকে সুবিধা দিবে। এটাই হচ্ছে কৌশল। যে সাধারণ কাজের মধ্যে একটু অসাধারণ হওয়ার চেষ্টা। ধন্যবাদ। হুম, অনেক সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করলেন। আশা রাখি সাধারণ মানুষ যারা আমাদের এই প্রোগ্রামটি উপভোগ করছেন, তারা এই বিষয়ে অনেক সুন্দরভাবে বুঝছেন। আ এ পর্যায়ে আমরা একটু জানতে চাই যে অধ্যাপক থমসন এবং স্টিকল্যান্ডের মতে আ কৌশল হলো কতগুলো প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড ও ব্যবসায় দৃষ্টিভঙ্গির সংমিশ্রণ গঠিত একটি কার্যক্রম, যা ব্যবস্থাপকগণ ক্রেতা সন্তুষ্টি, সফল প্রতিযোগিতা এবং সাংগঠনিক উদ্দেশ্যবলী অর্জনের জন্য প্রয়োগ করে থাকে। আপনি এর ব্যাখ্যাতে কি বলতে চান? জি।
ধন্যবাদ আপনাকে। জি, ডেফিনেশনটা বা সংজ্ঞাটা একদম পারফেক্ট এবং এটা একটা কম্প্রিহেন্সিভ ডেফিনেশন আর কি, যে সমস্ত কিছু বলা হয়েছে। যে সাংগঠনিক দক্ষতা অর্জন, তারপর হচ্ছে ব্যবসায়িক কিছু পন্থা অবলম্বন। কারণ ধরেন কৌশল আমরা সবাই নিই, কিন্তু সব কৌশল সফল হয় না। সবাই কিন্তু সব কৌশল অবলম্বন করে সমানভাবে সফলতা পায় না। তো যে কৌশল আমাকে আমার মার্কেটে কম্পিটিটিভ ফিল্ডে আমাকে এগিয়ে রাখবে এবং আমাকে একটা দীর্ঘমেয়াদে সফলতা দিবে, এবং ব্যবসায়ী বলেন বা ব্যবসায় ছাড়া অন্য কোনো কর্মকাণ্ডে বলেন আপনাকে একটা আলাদা পরিচয় দিবে, সেটাই হচ্ছে আপনার জন্য সফল কৌশল। তো এই যে সংজ্ঞাটা ছিল, এটা আসলে খুব সুন্দর এবং চমৎকার ভাবে ধরেন বিগিনার যারা যারা বিজনেস ফিল্ডের বাইরে, তাদের জন্য বোঝার জন্য খুব সুবিধা হচ্ছে যে যে কোনো ফিল্ডে এমন কিছু পদ্ধতি অবলম্বন করা যেটার কারণে আমি এগিয়ে থাকবো, আমি যে প্রফেশনে আছি সেখানে আমি ভালো কিছু করতে পারবো, এবং আমি তো একা নই, আমার সাথে একটা টিম থাকবে, আমার সাথে মানুষ কাজ করবে। তো সবার স্বার্থই যেন রক্ষা হয়, আমার ভেতরের মানুষের স্বার্থ যেমন রক্ষা হবে, তেমনি আমি পণ্য বেচা কেনা করে যাদের কাছ থেকে টাকা উপার্জন করার চেষ্টা করব, তাদের স্বার্থ যেন রক্ষা হয়। তো এই সমস্ত কিছু যেন একটা সুন্দর উপায় তৈরি করতে পারি, সেটাই হচ্ছে কৌশল। তো এই কৌশলটা যেমন দরকার, তেমনি কৌশল ইমপ্লিমেন্ট করা, প্রয়োগ করাটাও খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ। জি, অনেক ভালো লাগছে আপনার সাথে আলোচনায় আমরা অংশগ্রহণ করছি এবং আপনি খুব সুনির্দিষ্টভাবে জিনিসগুলি ব্যাখ্যা করছেন। আ আমরা জানি এখন করোনার মহামারী কাল চলছে এবং এর কারণে গ্লোবাল ইকোনমিতে একটি বড় ধস নেমেছে। এবং ১৮৭০ এর পরে ২০২০ কে অনেক ইন্টারন্যাশনাল এক্সপার্টরা মনে করছেন যে এটা অর্থনৈতিক মন্দা। এবং সেখানে আমরা দেখছি যে এখানে প্রায় এক্সপেক্টেড লস হলো 5.8 বিলিয়ন 5.8 থেকে 8.8 ট্রিলিয়ন ইউএসডি পর্যন্ত। তাহলে এই অবস্থায় বা পোস্ট করোনার সময় আমাদের ব্যবসাগুলোতে কেমন প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং খুবই সময়োপযোগী একটি প্রশ্ন। তো আমি ২ ভাবে আলোচনা করি। আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী একজন মানুষ। তো আমি নিরাশার মধ্যেও একটু আশা খুঁজে নেয়ার চেষ্টা করি এবং সেভাবে ভালো থাকার চেষ্টা করি। তাই আমি ১ম এ একটু আ ওই নেগেটিভ কথাগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপরে এখান থেকে আমি একটু একটু আশার আলো খুঁজে বের করার চেষ্টা করব। জি, সুন্দর প্রশ্ন। আসলে প্রতিনিয়ত আমরা দেখছি এবং আমরা মানে এই করোনা যে আমাদের সাধারণ মানুষের জীবনটাকে কিভাবে উল্টে-পাল্টে দিল, আসলে বিধাতা সৃষ্টিকর্তা, তার উপর তো আমাদের কোনো হাত নেই। তিনি তারই তো তৈরি এই আমাদের এই পৃথিবী। তো তিনিই ভালো বোঝেন আসলে কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ। কিন্তু মানুষ হিসাবে আমাদের কাজ যখন যেরকম সিচুয়েশন আসবে তার সাথে ট্যাকেল করে চলা। তো আসলেই না মানে কিছু মানুষের জীবনে এবার এই মহামারীটা মানে একদমই মানে আপসাইড ডাউন করে দিল। মানে একদম ওলটপালট চূড়ান্তভাবে হয়ে গেল। আমরা বাংলাদেশে থেকে যতটা না আমরা দেখছি, জানছি, বুঝতে পারছি, আমার মাথার উপর যদি ছাদ থাকে, আমার টেবিলে যদি খাবার থাকে, আমার ঘুমানোর জায়গা থাকে, তাহলে যে আমি কতখানি ব্লেসড, এটা আসলে চিন্তা করতে পারবো না আমরা। মানে আমাদের এখনো শুকরিয়া করা উচিত। কত দেশ-বিদেশে ডেভেলপ কান্ট্রি গুলোতে যেটা বললেন আপনি, যে স্ট্যাটিস্টিক্স টা দিলেন, এভাবে আসলে অনেক প্রতিষ্ঠান তাদের ব্রাঞ্চেস গুলো ক্লোজড হয়ে যাচ্ছে। এমপ্লয়িদেরকে ছাঁটাই করা হচ্ছে এবং কোথাও কন্ট্রাকচুয়ালি ছাঁটাই করা হচ্ছে with a promise that whenever the things will be good again, you will be again retained. But nobody knows when the good days will come. কেউ জানে না যে ভালো দিন আসলে কখন আসবে। আর যাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো, তাদের জীবন কিভাবে চলবে এটাও কেউ জানে না। আর এটা তো গেল একভাবে, আবার অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে। তো সেই প্রতিষ্ঠান যেখানেই বন্ধ হয়ে গেছে, তো সেখানে কর্মীদেরকেও ফিরায় নেয়ার তো আর কোনো অপশন নেই। অনেক মানুষ যেমন আমরা দেখতে পেলাম একটা সময় যে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। বেতন পাচ্ছে না, বেতন কমে গেছে, ভাড়া দিতে পারছে না। তো আসলে মানবেতর জীবন অনেকটাই বেশি। আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন মানুষকে চিনি যে যাদের জীবনটা অনেক মানে অনেক বেশি কষ্টের মধ্যে যাচ্ছে, যেটা আমরা সাধারণ মানুষ চিন্তা করতে পারব না। আর এর প্রভাব ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কিভাবে পড়বে? হ্যাঁ, আমি ১ম এ যেটা আমরা জানি যে প্রচুর লেখালেখি হয়েছে, এসব নিয়ে কথাবার্তা হচ্ছে, মানুষজন চিন্তা ভাবনা করছে এবং আমরা দেখতে পারি যে আম খারাপ দিন আসছে, সামনের দিনগুলো খারাপ হবে। হ্যাঁ, খারাপ বলতে কি আসলে নিউ নরমাল মানে এখন আসলে নতুন
যে স্বাভাবিক যে দিনগুলো আসছে এটাকে স্বাভাবিক ভাবতে হবে। যেমন আমি আমার পরিচিত মানুষদেরকে বলি যে লাক্সারি আইটেম গুলোর খরচ কমাও, লাইফ থেকে লাক্সারি গুলো কাট ডাউন করো, এখন বেসিক এর মধ্যে হ্যাপি থাকো। কারণ এখন তোমার যে ইনকাম আছে ইউ নেভার নো হাউ লং ইট উইল সাস্টেইন, এটা কতদিন চলবে তুমি জানো না। এবং করোনার প্রভাব পুরোপুরি এখনো তো কাটেইনি এবং ক্ষতিগ্রস্তের মধ্যে এখনো আছে। তো ব্যবসা বাণিজ্য যেভাবে আগে চলতো স্বাভাবিকভাবে এখন আর আগের মতো নেই। কারণ একটা ধাক্কা সামলে ওঠা সোজা কথা না। ধরেন ফ্যাক্টরি গুলো যদি প্রোডাকশন শুরুও করে, তো তাদের মনে করেন জমানো টাকা আছে, কিন্তু কিনবে কারা? সাধারণ মানুষ যে কিনবে, সেই সাধারণ মানুষের একটা অনেক বড় পোর্শন তো চাকরিচ্যুত। তো তাহলে একটা ফ্যাক্টরি প্রোডাকশন করার পর সেটা যে প্রপার সেল হবে, তো সেই সেল যাদের দ্বারা হবে সেই মানুষগুলোর কাছেই তো নগদ অর্থ আগের মতো নেই। তো এই একটা বড় ধাক্কা। তারপর মনে করেন যে কর্মীদেরও আগের মতন একসাথে রাখা যাচ্ছে না, কর্মীদেরও ভালো করে বেতন দেওয়া যাচ্ছে না। তো এটা একটা অনেক বড় ধাক্কা আসবে। স্বাভাবিকভাবে যে মানুষ যে জিনিসগুলো কিনতো, খেত, পড়তো, সেগুলোর ব্যবহার কমে যাচ্ছে। কিন্তু ভালো দিক যদি বলি, অবশ্যই ভালো দিক আছে। কারণ আমরা জানি যে নদীর এক তীর ভাঙলে এক কুল ভাঙলে আরেক কুল গড়ে। তো এর মাঝে আমরা দেখতে পাচ্ছি যে আম যেমন সেফটি অ্যান্ড মানে আমাদের স্যানিটাইজিং প্রোডাক্ট গুলো, মাস্ক যদি বলি, স্যানিটাইজার যদি বলি, ফেস শিল্ড যদি বলি, এই ধরনের প্রোডাকশন গুলো কিন্তু আবার বেড়ে যাচ্ছে। এবং ছোটখাটো অনেকেই কিন্তু এন্টারপ্রেনিউর হয়ে যাচ্ছে যে এই কাজগুলো করে কোনোভাবে একটু পাইকারি ভাবে কিনে বিক্রি করে। তো এই জিনিসগুলো যেরকম বেড়ে যাচ্ছে চাহিদা, সাথে, সাথে ভালো দিক যদি বলি আমি, হ্যাঁ, আমি অবশ্যই ভালো দিকে বলব। কারণ আমি প্রকৃতির মধ্যে সবসময় একটা মিক্সড ব্লেসিংস দেখি। মানে আনমিক্সড কোনো কিছু দেখি না। যে শুধু ভালো বা শুধু খারাপ হিসেবে আমি দেখি না। কারণ আমার মনে হয় যে সবকিছুর মধ্যে ভালো-মন্দ থাকে। তো এটার মধ্যে যে ভালো দিকগুলো আমি খুঁজে পাই সেটা হচ্ছে যে এখন টেকনোলজি, এই যে আপনি আমি কথা বলছি এখন, এটা কিন্তু আমরা আগে এভাবে কখনো ভাবিওনি যে দূরে থেকেও আমরা আমাদের মত বিনিময় করতে পারি, কোনো বিষয়ে আলোচনা করতে পারি, এত সহজে মানুষকে টার্গেট করে তাদের জন্য কিছু করতে পারি। তো টেকনোলজি বেসড যে কোম্পানিগুলো আছে, টেকনোলজি প্রোডাক্ট গুলোর, ডিজিটাল প্রোডাক্ট গুলোর উৎপাদন, সেগুলোর ব্যবহার এবং এই টেকনোলজি জাননেওয়ালা মানুষগুলোর চাহিদা বেড়ে যাবে। এই সাইটে হুম, প্রচুর ইনভেস্টমেন্ট হবে এবং ধীরে ধীরে যেহেতু সব অনলাইনে শিফট হয়ে যাচ্ছে, তো যে কোনো কাজ, এটা আপনি ক্যাফে বলুন, আপনি ফার্নিচার বলুন, আপনি ফার্মাসিউটিক্যালস বলুন, আপনি ডেইলি নেসেসারি যে কোনো প্রোডাক্ট বলুন, সবকিছুর প্ল্যাটফর্ম অফলাইন থেকে অনলাইনে চলে যাচ্ছে। বিজনেস কিন্তু থেমে থাকবে না, শুধু প্যাটার্নটা পাল্টে যাবে। আর টেকনোলজির প্রতি চাহিদা মানুষের বেড়ে যাবে। তো আমি যদি কোনো ছাত্র দেখে থাকো বা যদি কেউ রাইজিং বা ইয়াংস্টার থাকো, তাদের উদ্দেশ্যে বলবো যে তুমি যে বিষয়ে লেখাপড়া করো না কেন, একটু টেকনোলজির দিকে, একটু আইটির দিকে নিজেকে একটু এক্সপোজড করো, একটু তোমার নলেজটা বাড়াও। কারণ প্রচুর ডিমান্ড আসবে সামনে এদিকে এবং তখন দেখবা যে কোনো নলেজই তোমার বৃথা যাচ্ছে না। তুমি যদি এখন ভালো করে চ্যাট করতে পারো, ভালো করে ইংলিশে কথা বলতে পারো, তুমি এটাও প্রফেশনালি কাজে লাগাতে পারবা। তো সামনের দিকে টেকনোলজি, ডিজিটাল প্রোডাক্ট গুলো চাহিদা বেড়ে যাবে এবং ওই দিকে তখন আবারও ম্যান পাওয়ার প্রয়োজন হবে, আবারও রিক্রুটমেন্ট আসবে, ইনশাল্লাহ আবারও ফ্লোরিশ হবে। ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করলেন এবং আপনার সাথে আমিও একমত যে আসলে টেকনোলজিক্যাল ভাবে আমরা যদি জানি যে কিভাবে টেকনোলজিকে ইউজ করতে হয়, তাহলে তরুণ প্রজন্ম যারা এখন আছে তারা কিন্তু দেশের জন্য একটি বড় ভবিষ্যতের সম্পদ হতে পারে। এবং তারই সাথে আপনি জি, একটি কথা ডেফিনিটলি। বলেছেন যেটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে যখন চ্যাট করি অথবা আমরা যখন লেখি সেটা যাতে আমরা ইংলিশে লেখি। কারণ দেখা যায় যে জি, আমরা অনেক সময় বাংলাতে লেখি তখন সেটা কিন্তু আমাকে তেমন কোনো হেল্প করছে না। আমরা যদি এটাকে আমার টেকনোলজির সাথে এটা যদি আমার জি, স্কিল ডেভেলপমেন্ট ও বলি, কারণ আল্টিমেটলি আমাকে একসময় ইংলিশেই সমস্ত কিছু করতে হবে। জি, সো আল্টিমেটলি আপনার যেটা হচ্ছে যে আপনার কথার সাথে আমি জি, একমত পোষণ করছি। এটা কিন্তু তরুণ প্রজন্ম তোমরা কিন্তু আসলে এটাকে নিতে পারো। আ এই মুহূর্তে আ আসলে আমাদের জি। সাথে আমি বিভিন্ন একটু জি, একটু ইন্টারফেয়ার করি প্লিজ, আপনাকে প্লিজ, 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 ১ প্লিজ, মিনিটের প্লিজ। জন্য। জি, প্লিজ। আসলে থ্যাংক ইউ। এই ঘটনাটা আসলে আমার সাথে ঘটেছে এবং আমার এক বন্ধুর সাথে ঘটেছে। আমরা একটা সময় এত মানে চ্যাট করতাম Facebook এর মাধ্যমে আমার এক বন্ধুর সাথে, মানে একজনের সাথে পরিচয়, সেখান থেকে খুব ভালো বন্ধুত্ব আমাদের ১০-১২ বছরের। তো দেখা যেত যে এত চ্যাট করতাম এবং
সে বাইরের দেশে, বাইরের ন্যাশনাল। তো চ্যাট করতে, করতে ইংলিশে কথা বলা ছাড়া কোনো উপায় ছিল না। কারণ সে বাংলা বোঝে না। তো স্বাভাবিকভাবে কথা বলতে, বলতে হতো কি, এটা অনেক বছর আগের কথা যে আমাকে নরমাল জিনিসগুলোই তখন ইংলিশে চিন্তা করতে হতো। তো মজাও হতো, গল্প হতো, আবার ইংলিশে ইনস্ট্যান্ট ট্রান্সলেশন করতে, করতে এত ফ্লুয়েন্সি চলে আসলো যে এরপরে যখন আমি বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা দিতাম, এখনো যখন আমি কনটেন্ট রাইটিং এর জন্য বিভিন্ন জায়গায় টেস্ট দেই, বিভিন্ন জায়গায় লেখালেখি করি, আমার আর একদমই প্রবলেম হয় না। মানে একটা সেন্টেন্স ট্রান্সলেট করতে আমার আর সময় লাগে না। তো আমি এজন্য বলছিলাম ইয়াংস্টারদেরকে যে তোমরা চেষ্টা করো যখন যে কাজটা করো, বন্ধুদের সাথে চ্যাটিং করো সেটা ইংলিশে করো। পরবর্তীতে এটা যে তোমার কত পরিমাণে হেল্প হবে তুমি চিন্তা করতে পারবে না। থ্যাংক ইউ। ডেফিনেটলি। আমাদের সাথে আ দেশ এবং দেশের বাইরের থেকে অনেক দর্শক যুক্ত আছে এই মুহূর্তে এবং তারা এই অনুষ্ঠানটি উপভোগ করছে। দর্শক আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সরাসরি আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন। আমাদের এক্সপার্ট তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আ আমরা এই মুহূর্তে আপনার কাছে জানতে চাইবো একটি ব্যবসায়ে ভিশন অ্যান্ড মিশন স্টেটমেন্ট থাকা কি একান্তভাবে দরকার? এই ২ এর মধ্যে কোনটার বেশি প্রয়োজন বলে আপনি মনে করছেন? ওকে, ধন্যবাদ আপনাকে। প্রশ্নগুলো খুব সুন্দর লাগছে আমার কাছে। এগুলো যদি কোনো entrepreneurial মাইন্ড এর কেউ থেকে থাকে তার জন্য কাজে দিবে জিনিসগুলো। আচ্ছা। আ অবশ্যই মিশন ভিশন এর মধ্যে আমি বলব ভিশনটা বেশি দরকার। ভিশন বলতে বুঝি আমরা টু লুক ফর ফিউচার। আমার ফিউচারে আমার আ গতিবিধি কি হবে? আমি একটা বিজনেস স্টার্ট করলে বা একটা বিজনেস সেটআপ করলেই হয়ে যায় না। এটা একদিনের কোনো ব্যাপার না। এটাকে নার্চার করতে হয়। এটা এক জায়গায় নিয়ে যেতে হয়। কেউ কোনো বিজনেস স্টার্ট করে না ফেইল করার জন্য। তো এখন যদি আমার স্বপ্নই না থাকে, আমি যদি ফিউচার সম্পর্কে অবগত না থাকি, তাহলে যেটা হবে যে আমি খুব ইচ্ছা করছে মানে whimsical আমার যে আমি কিছু একটা করব, আমি একটা বিজনেস ওনার হব, আমি এন্টারপ্রেনিউর হব, আমি নিজের মতন করব, আমি চাকরি করব না, আমি চাকরি দেব। এই ধরনের যদি আমি হুজুগে মাতি, আমার যদি লজিক, আমার যদি সলিড গ্রাউন্ড ওয়ার্ক না থেকে থাকে, তাহলে দেখা যাবে দিলাম ঠিকই, কাজ করলাম ঠিকই, কিন্তু কিছুদিন পর যখন চ্যালেঞ্জ ফেস করব, কম্পিটিশন ফেস করব, একটা রাইভালরি ফেস করব, টেকনোলজিক্যালি অবসলিট হয়ে যাবে, তখন আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। তখন আমার প্রোডাক্ট আর কেউ কিনবে না। তখন দেখা যাবে যে এত কষ্ট করে বিজনেসে আসলাম, এখন আমি কোথাও যেতে পারছি না। তো এজন্য আমি বলব যে ভিশনটা সবার আগে জানা দরকার। আর অবশ্যই মিশন থেকে তো ভিশনটা আসবে। কি করতে চাই এটা যেমন দরকার, কোথায় দেখতে চাই নিজেকে এটাও জানা দরকার। কারণ আপনার যদি স্ট্রং ভিশন থাকে, ওই ভিশনই আপনাকে গাইড করে নিয়ে যাবে স্টেপ বাই স্টেপ। আমি মনে করি যে মানুষকে মোটিভেট করে তার স্বপ্ন। আর এই স্বপ্নটাই হচ্ছে তার ভিশন যে সে নিজেকে কোথায় দেখতে চায়। ধন্যবাদ। জি। তাহলে আপনি এভাবে বলতে চাচ্ছেন যে, আমরা যদি একটি বড় পিকচার যদি চিন্তা করি, তাহলে জি, সেটা হচ্ছে ভিশন এবং মিশন জি, হচ্ছে দ্যা টাস্ক that how to create that picture. সো জি, জি। বা বা আপনি খুব সুন্দরভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। আমার মনে হয় যারা দর্শক তারা অত্যন্ত সুন্দরভাবে এটা উপভোগ করছে। আ এখন যে বা প্রশ্নটি আপনার কাছে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে proactive and reactive behavior এটি একটি অর্গানাইজেশনকে কিভাবে প্রভাবিত করে বা কিভাবে অর্গানাইজেশনের উপর প্রভাব ফেলে, আপনি এটাকে কিভাবে বলতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন? আচ্ছা। ধন্যবাদ আপনাকে। প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ ব্যাপার দুটোই ইম্পোর্টেন্ট। বর্তমানে আমরা যে সময় আছি যে আমাদের আসলে একটা সময় ছিল যখন আমাদের ফিল্ডে বা যেকোনো বিজনেস যদি বলি, আসলে আমার আলোচনায় বিজনেসের কথাটাই আসবে বেশি এন্টারপ্রেনিউর, কারণ আমার লেখাপড়া, আমার পেশা হুম, হুম, হুম। সব এদিকেই তো। তো আমি আসলে জি, এই ভিউ পয়েন্ট থেকেই বলতে চাইবো যে হুম, বিজনেস অর্গানাইজেশন গুলোর কথা যদি চিন্তা করি, একটা সময়ে এত কম্পিটিশন ছিল না। আজকে যদি আমি অনলাইনে কোনো কিছু কিনতে যাই, আপনি দেখবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কারণে হোক বা যে কারণেই হোক, আপনি একটা সার্চ দিলে একই ধরনের প্রোডাক্ট বেচনেওয়ালা মানুষের সংখ্যা আসতে থাকবে, আসতেই থাকবে। কম্পিটিশন কি পরিমাণে বেশি? আপনি কোথাও থেকে একটা জিনিস অর্ডার করেন, সিমিলার প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে যাবে আরো অনেকে। আপনার মেসেঞ্জারে, আপনার ওয়ালে, আপনার অ্যাপস এর মাধ্যমে অনেকেই জানান দিবে যে তারাও এই ধরনের কাজে আসছে। আচ্ছা। আগে এত ছিল না এবং এইজন্যই দেখা যেত যে, যে ১ম এ কোনো ফিল্ডে আসে সে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পেয়ে অনেক দিন পর্যন্ত থাকতে পারত। কিন্তু এখন কিন্তু আর সেই উপায় নাই। এখন টিকে থাকার জন্যই মানুষ বিজনেসে চলে আসছে। বিভিন্ন ধরনের হোমমেড ফুড বলেন, তারপর হচ্ছে সার্ভিস বলেন, ইন্টারমিডিয়ারি কাজ বলেন, আউটসোর্সিং বলেন, অনেক ধরনের কাজ মানুষজন করছে। তো এই যখন কম্পিটিশন বেড়ে যায়, সেই ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ হওয়াটা খুবই জরুরি। কারণ আপনার মতন আরো অনেকেই আছে। তো আপনার কাছে কেন কাস্টমার আসবে?
কেন মানুষ আপনার প্রোডাক্টটা নিবে এর জন্য আপনাকে আগে থেকে ভাবতে হয়, আগে থেকে চিন্তা করতে হয় এবং ডিফারেন্ট হওয়ার জন্য আপনাকে অনেক প্ল্যান করতে হয়। দিস ইজ কল্ড প্রোঅ্যাক্টিভ। তো প্রোঅ্যাক্টিভটা এই জন্য দরকার। আর রিঅ্যাক্টিভের যে দরকার নেই তা বলবো না। আনসার্টেন এনভায়রনমেন্ট যখন যায়, যখন কোনো কিছু সার্টেন না যে আগামী, যেমন এখন যে অবস্থাটা চলছে, এখন কিন্তু কোনো কিছুরই সাকসেস গ্যারান্টিড না যে একটা সেট করা ফর্মুলা কতদিন চলবে, এইভাবে প্রোডাকশন করলে মানুষ যে কিনবেই এরকম করে কিন্তু এখন আমি 100% গ্যারান্টির সাথে বলতে পারছি না এখনকার দিনে। তো এখনকার দিনে আবার রিঅ্যাক্টিভ স্ট্র্যাটেজিটাও বা রিঅ্যাক্টিভ বিহেভিয়ারটাও জরুরি, যে মানুষের রেসপন্স দেখলাম তারপরে আমি নতুন করে আবার স্টেপ নিলাম। আগে যেটা ছিল যে যখন এনভায়রনমেন্ট থাকবে স্টেবল, তখন আমি আগে থেকে ভেবে ফিল্ডে নামবো, ওটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। আর যখন এনভায়রনমেন্টে আনস্টেবল, ওঠানামা করছে, ফ্ল্যাকচুয়েট করছে অনেক বেশি, এখন আমরা একটা রেস্টলেস সমাজের মধ্যে আছি, অস্থিরতা কাজ করে, কোনো কিছুরই সাস্টেনেবিলিটি বেশি দিন থাকে না। তো সেই ক্ষেত্রে আবার রিঅ্যাক্টিভটাও জরুরি। তো আমি বলবো যে সাকসেসফুল হওয়ার জন্য দুটো জিনিসেরই অ্যাপ্লিকেশন জরুরি, সময় বুঝে অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ। জি, অত্যন্ত সুন্দরভাবে আপনি এটাকে বলেছেন। কারণ আমাদের মধ্যেই বিহেভিয়ার, সো আমাদের মধ্যেই জি, প্রোঅ্যাক্টিভনেস এবং আমাদের মধ্যেই রিঅ্যাক্টিভনেস। সো এটার মাধ্যমেই কিন্তু একজন এন্টারপ্রেনিউর কিন্তু তার অর্গানাইজেশনকে সুন্দরভাবে আপনার পরিমার্জিত বা তার এমপ্লয়ি যারা আছে তাদের বিহেভিয়ারটাকে এনালাইসিস করতে পারে। হ্যাঁ? সো জি, আপনি অনেক সুন্দরভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। আ ধন্যবাদ। আপনি একটি কথা বলেছেন সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো জি, এখানে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টা আপনার হলো গিয়ে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এর উপরে কিভাবে প্রভাবটা ফেলছে? আচ্ছা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো বিজনেস ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করে দিয়েছে এবং দিচ্ছে, কন্টিনিউয়াসলি দিচ্ছে। হু, এটা হু, যে কি পরিমাণে পাওয়ারফুল ওয়েপন একটা, চিন্তার বাইরে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে যখন সবকিছু আমাদের হাতের মুঠোয় চলে আসে, আমরা যখন অনেক কিছু জানতে পারি, তো এখান থেকে আমরা নতুন নতুন স্ট্র্যাটেজি নিতে পারি। যেমন আম এই যে গুগলের ইমেইল সবচেয়ে মানে ইজি ওয়েতে যদি যাই, আগে দেখবেন হু, যে হু, যখন মেইল করতাম আমাদের কিন্তু অটোমেটেড অপশন জেনারেট হতো না। ইভেন ১-২ বছর আগেও হতো না। মেইল হু, হু, রিপ্লাই করতাম, সেটাতেই হয়ে যেত। বাট এখন আপনি যখন যেরকম সাবজেক্টের মেইলের সাথে আপনি জড়িত থাকবেন, সেই ধরনের বক্তব্য বুঝেই কিন্তু আপনার অপশন গুলোও চলে আসে যে আপনি কি বলবেন? থ্যাংক ইউ, হু, হু, থ্যাংকস এ লট, নাকি আই উইল রিপ্লাই লেটার। তো এই যে হু, 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 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা চমৎকার ব্যবহার। এর ফলে যেটা হু, হু। হবে যে আপনি কাস্টমার বিহেভিয়ার এর ক্ষেত্রে স্ট্র্যাটেজি নিতে পারবেন যে আচ্ছা তাহলে আমিও তো এরকম করে আমি যখন কাস্টমার সাথে কথা বলবো তাহলে আমি ৩ টা অপশন দিতে পারি। তো আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন রকম অপশন দিচ্ছে, কম্পিটিটিভ হওয়ার জন্য আপনাকে পুশ করছে। আর আপনি হু, হু। নতুন, নতুন এই টেকনিক গুলো কাজে লাগিয়ে আপনার বিজনেস এর স্ট্র্যাটেজি নিতে পারবেন। অত্যন্ত সুন্দরভাবে আপনি বলছেন। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই জিনিসগুলি প্রতিনিয়তই সবাই ইউজ করছি। কিন্তু অনেকেই হয়তোবা বুঝছি না যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টা আমাদের কিভাবে হেল্প করছে প্রতিনিয়ত। আ জি, আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ একটি মধ্য আয়ের উন্নয়নশীল দেশ এবং খুব জি, সহসা আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি তে পরিণত হতে যাচ্ছি। এবং বাংলাদেশের প্রধান দাতার মধ্যে রয়েছে বিশ্বব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জাপান, সৌদি আরব, পশ্চিম ইউরোপিয়ান রাষ্ট্রসমূহ। ২০২০ খ্রিস্টাব্দে আমরা দেখেছি বিদেশে কর্মরত শ্রমিকদের কল্যাণে মজুদের মূল্যায়ন মান বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩,৫০০ কোটি মার্কিন ডলার। যা আমাদের দেশকে বিশ্বের ৪০তম বৃহত্তম মজুদ হিসাবে পরিণত করেছেন এবং অর্থনীতিতে বাংলাদেশকে বর্তমানে ৪১তম দেশ এবং দ্রুত বর্ধনশীল দেশে ৫ম দেশ হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। এটা অত্যন্ত খুশির একটি খবর। দেশের এই সুদিনে জি। একটি সুফল ব্যবসায় পরিকল্পনা বাস্তবায়ন এবং কৌশলগুলো কি হতে পারে বলে আপনি মনে করছেন? আচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই স্ট্যাটিস্টিক্স টা তুলে ধরার জন্য। কারণ অনেকেই হয়তো আমরা জানি না। আমরা শুধুমাত্র করোনার খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করি। কিন্তু এর মাঝেও যে আমাদের সফলতার বেশ কিছু ইন্ডিকেটর আছে এবং আমরা যে আসলেই সফলতার দিকে এগিয়ে যাচ্ছি স্টেপ বাই স্টেপ, এটাও আমাদের জানা দরকার। সত্যিকার অর্থে আচ্ছা। আ
এই সময়ে আমরা এত ভালো সাপোর্ট পাচ্ছি বা আমাদের রেমিটেন্স যদি বাড়ছে এটাও আমরা জানি। তো এই সময়ে একটা বিজনেস প্ল্যান কেমন হওয়া উচিত এবং তার এপ্লাই করার জন্য বা বিজনেস প্ল্যানটা সাকসেসফুল হওয়ার জন্য কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত? এই নিয়ে যদি বলতে চাই তাহলে আমি বলব যে আ বাংলাদেশটা মানে একটু আনফরচুনেটলি তারপরও বলি কথাটা, এটা আমার বলতে ভালো লাগে না। কিন্তু তারপরও বলতে হয় যে হিউম্যান দিয়ে ভরা বাংলাদেশটা, কিন্তু হিউম্যান গুলো এখনো রিসোর্স হয়ে উঠতে পারেনি। মানে যখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়াই তখন এই জিনিসটা সবার ১ম এ মুখে চলে আসে যে হিউম্যান দিয়ে ভরা, কিন্তু আমরা এখনো এগুলোকে রিসোর্স এ ট্রান্সফার করতে পারিনি বা কনভার্ট করতে পারিনি। তাই নতুন প্রজন্মকে এটা আমি দায়িত্ব দিয়ে রাখি। বলি যেটা তোমাদের দায়িত্ব যে এদেরকে রিসোর্স এ টার্ন করো এবং ম্যানেজ করো। তো আমি বলব যে এই বর্তমানের এই পরিস্থিতিতে আমাদের যে আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য সম্ভাবনা, এগুলোকে নিয়ে আমরা কাজে লাগাতে পারি। যেমন স্কিল ডেভেলপমেন্ট এর কোনো বিকল্প নাই। বাইরে আমি জানি যে বাইরের কিছু মানুষের সাথে আমারও কিছু পরিচয় থাকে। আমি দেখি, জানি, বুঝি যে তারা দেশের জন্য ফিল করে। তারা ইনভেস্ট করতে চায়, তারা কাজ করতে চায়। আ তরুণ প্রজন্মকে সাহায্য করতে চায়। কিন্তু আমাদের মধ্য থেকে আমি ওরকম দেখি না যে সুন্দর সলিড কোনো একটা বিজনেস প্ল্যান করলাম, করে একটু অ্যাপ্রোচ করলাম, তারপরে ভালো করে অনেস্টির সাথে ফলো আপ করলাম। এই জিনিসগুলো থাকে না। তো আমি বলব যে স্কিল ডেভেলপড এমন একটা ব্যাপার যেটার মাধ্যমে একটা দেশের সামগ্রিক অবস্থা পাল্টে দেয়া যায়। তো কিভাবে দেশের ঢাকা বাদ দিয়ে, ঢাকার কথা বলছি না কারণ ঢাকাটাকে আমি অ্যালুফ রাখলাম। কারণ ঢাকা অলরেডি ডেভেলপড এবং ঢাকা থেকে ঢাকার বাইরের মানুষজনের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি চাই, ব্যক্তিগতভাবে চাই যে ঢাকার বাইরে অনেক ছাত্রছাত্রী আছে যারা কেরিয়ার নিয়ে ওভাবে আলোচনা করার সুযোগ পায় না। যারা কোনটা মেজর চুজ করবে সেটা সম্পর্কে তারা ভালো আইডিয়া রাখে না। তারা এখনো ট্রেডিশনালি চুজ করছে। সবাই যেদিকে বলছে সেদিকে যাচ্ছে। ওদিকে যাও ওটা চাকরি বেশি, ওদিকে যাও ওটা ভালো বেতন পাওয়া বেশি। এটা ছেলেদের সাবজেক্ট, ওটা মেয়েদের সাবজেক্ট। এই ধরনের অনেক রুল অফ থাম্বস দিয়ে বাইরের মানুষদেরকে আমরা রান করতে দেখি। তো আমি চাই যে এই পরিস্থিতিতে বাংলাদেশের সামগ্রিক জনতাকে স্কিলড করার জন্য যদি কোনো প্রজেক্ট হাতে নেওয়া যায়, জেলায় এটা নিয়ে যদি কাজ করা যায়, কারণ আপনি দেখবেন যে রাস্তার মোড়ে, তারপর হচ্ছে চায়ের দোকানে আড্ডাবাজির শেষ নেই মানুষজনের। একটা মানে অভাবের মধ্যে থেকেও মানুষজন এক জায়গায় বসে জটলা করছে, আড্ডা দিচ্ছে। সময় যে জীবনে কত ইম্পোর্টেন্ট, সেই সময়টা নষ্ট করছে মানুষ কিভাবে? শুধু গল্প করে। যখন ৩ জন মানুষ ২ জন মানুষ একসাথে হয়, স্বাভাবিকভাবেই গসিপিং চলে আসে। আর এই গসিপিং এ আসে থার্ড পারসন কে নিয়ে আলোচনা। শুধু আনপ্রোডাক্টিভ আলোচনা। অথচ এই মানুষগুলোকে যদি আমি প্রপারলি ইউজ করতে পারতাম, ট্রেন করতে পারতাম, ভালো প্রজেক্টে আনতে পারতাম, এদের দ্বারা কিন্তু অনেক ভালো কাজ হতো। আমরা চায়নাকে আইডল মনে করি বিজনেস এর ক্ষেত্রে সবকিছুর দিক থেকে। যে একটা প্রোডাক্টের কতগুলো ভার্সন তারা বের করে। কিভাবে বের করে? ম্যান পাওয়ার এর মাধ্যমেই তো আসছে। ম্যান পাওয়ার কে ট্রেন করে তো তারা আসছে। তো আমাদের যেটা মনে হয় যে আমার যে এই যে হিউজ লেভেলে আমাদের ম্যান পাওয়ার আছে, হিউম্যান আছে, এগুলোকে কনভার্ট করার জন্য যদি আমরা কোন প্রজেক্ট হাতে নিতে পারি। যেমন একটা সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বেশ কিছু কার্যক্রম দেখতাম, ভালো লাগতো। বেশ কিছু এনজিওর কার্যক্রম দেখতাম। গ্রামে যেতাম, তাদেরকে আ মানুষদেরকে স্কিল করছে দেখতাম। ফিমেলদেরকে, মেলসদেরকে, কিডসদের নিয়ে আলোচনা করতে দেখতাম। বাট এখন আনফরচুনেটলি আমি এভাবে আগের মতন দেখি না। এটা আমারও লিমিটেশন হতে পারে, হয়তোবা আমি আগের মতন খোঁজ খবর রাখি না। তো আমার মনে হয় যে এমন কোন প্রজেক্ট, এমন কোন বিজনেস প্ল্যান হাতে নেওয়া উচিত যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা মূল বিষয় হবে না। এখানে হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা, এখানে কারিগরি শিক্ষা, এসবের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে আমরা আমাদের আ যে বিশাল একটা জনগোষ্ঠী আছে এদেরকে কর্মক্ষম করার প্রজেক্ট, এদেরকে নিয়ে কাজে লাগানোর শিক্ষা এবং এদেরকে দিয়ে এদের প্রয়োজন ফুলফিল করার শিক্ষা। এটা আমরা করতে পারি। আর আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে যে আম অলরেডি যারা নতুন প্রজন্মের মধ্যে, শুধু নতুন প্রজন্ম বলব না যে আম ধরেন নতুন উদ্যোক্তা বলতে আসলে বোঝায় যে তো নবীন এবং প্রবীণ সবাইকে। একজন যদি ৬০ ঊর্ধ্ব কোনো ব্যক্তি সেও যদি উদ্যোক্তা হয়, সেও কিন্তু নতুন তার ফিল্ডে। সে চাকরিজীবী ছিল, সে ৬০ বছর পরে সে উদ্যোক্তা হচ্ছে। তাকেও আমি নতুন উদ্যোক্তাই বলব। তো নতুন উদ্যোক্তা যারা সফলতা পাচ্ছে বা যারা স্ট্রাগল করছে তাদেরকে কানেক্টেড করেও কোনো কাজ করা যায়। তাহলে যেটা হবে যে মনোবল বেড়ে যাবে। আমরা সাধারণত দেখতে পাই যে সফল না হলে তার কথা কেউ শোনে না। যতক্ষণ না পর্যন্ত কেউ সফল হচ্ছে তার কোনই দাম নেই। কিন্তু যে স্ট্রাগল করছে, যে বারবার অনেস্টির সাথে এফোর্ট দেওয়ার পরও ফেইল হচ্ছে, এই মানুষগুলোকে তুলে দাঁড় করানোর জন্য বিভিন্ন প্রজেক্ট হাতে নেওয়া দরকার। মানুষের ভেতরের শক্তিটাকে জাগানো গেলে ডেফিনিটলি এদের দ্বারা অনেক ভালো কাজ হবে। আর সামগ্রিকভাবে দেশের চেহারা পাল্টে যাবে। আমি আপনাকে বলতে পারি দেশের বাইরে অনেক মানুষ আছে এই পারপাজে টাকা খরচ করতে চায়। কিন্তু আমাদের মধ্যে এরকম কোন প্ল্যান থাকে না।
ইউনিটি থাকে না। তো টিপিক্যালি যদি আমি কোনো প্রোডাক্ট বা সার্ভিসের নাম না বলে আমি আগে চাইবো যে মানুষের ভেতরে একটা ইউনাইটেডনেস আসুক আর মানুষের ভেতরে ট্যালেন্টটাকে জাগানো হোক, এই নিয়ে কোনো প্রজেক্ট বা বিজনেস হোক। থ্যাংক ইউ। অত্যন্ত সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন এবং এখানে আপনি একটি জিনিস তুলে ধরেছেন সেটা হচ্ছে আ ভোকেশনাল এডুকেশন আ অথবা কারিগরি শিক্ষা। এবং এটা অত্যন্ত ইম্পোর্টেন্ট একটি ফ্যাক্টর যে অ্যাকচুয়ালি আমাদেরকে কারিগরি শিক্ষার মাধ্যমে কিন্তু দক্ষ হিউম্যান রিসোর্স তৈরি করতে হবে। কারণ যেটা হচ্ছে যে জি, আপনার হিউম্যান রিসোর্স আছে আমাদের অনেক কিন্তু তারা কিন্তু স্কিল হচ্ছে না। সো তারা কিন্তু জিডিপি তে কিন্তু কোনো কন্ট্রিবিউশন করতে পারছে না। সো এখানে কিন্তু আপনি জি, খুব জি। সুন্দরভাবে কিন্তু এটি ব্যাখ্যা করেছেন এবং এরই সাথে, সাথে একটি জিনিস আসলে আমার যেটা আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই যে আমাদের ফরমাল সেক্টরের পাশাপাশি ইনফরমাল সেক্টর গুলোকেও কিন্তু একটু আমাদের লাইমলাইট এ নিয়ে আসা উচিত। কারণ জি, তাদেরকেও জি। কিন্তু তারাও কিন্তু আমাদের জিডিপি তে কিন্তু আপনার কন্ট্রিবিউশন করছে। কিন্তু তারা হয়তোবা ডেফিনিটলি। জানছে না যে আসলে জিনিসটি কিভাবে তৈরি করা উচিত বা কিভাবে করলে তাদের ব্যবসাটা আরো সুন্দর হয়। ট্রু। তো যাই জি। হোক আপনাকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আপনি আ আমাদের সাথে যুক্ত আছেন এবং আ প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন। আ এ পর্যায়ে আমি একটু জানতে চাইবো যে কৌশলগত ব্যবস্থাপনার নকশাকরণ ও প্রয়োগের ক্ষেত্রে একটি ব্যবসায় নানা প্রকার জটিলতার সম্মুখীন হয়। সেগুলি কি, কি? জি। এবং একজন ব্যবসায়ী কিভাবে সেগুলিকে এড়াতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা। এগেইন আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শুধু আমার প্রশংসা করেন, আপনি নিজেও তো অনেক ভালো সঞ্চালক। আপনি নিজেও অনেক ভালো উপস্থাপক। আপনি বক্তাকে অনেক সুন্দর করে বলার সুযোগ দিচ্ছেন, তাকে এনকারেজ করছেন, দর্শক ধরে রাখার চেষ্টা করছেন। এজন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার ধন্যবাদ। প্রশ্নের জবাবে যদি বলি, আম সেটা হচ্ছে যে চ্যালেঞ্জ গুলো কি, কি? হ্যাঁ, বর্তমানে এই কৌশল বা কৌশল এপ্লাই এবং সেটা হচ্ছে মানে স্ট্র্যাটেজি ফর্মুলেশন বা কৌশল প্রণয়ন এবং কৌশল প্রয়োগের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ গুলো আসে, সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে যে এখন না মানে কোন সাকসেসই শুধু আপনার এরকম করে আর ধরে রাখা যায় না। মানে ইমিটেটেড হয়েই যায়। জিনিসগুলো কপিড হয়েই যায়। মানে ইটস টু টাফ টু রিটেইন দ্য ইউনিকনেস টু ইয়োরসেলফ অনলি। এখন আগে যেটা ছিল যে আমরা শুধু মানুষের সাকসেস দেখতাম, কিন্তু বুঝতাম না যে সে সাকসেসটা কিভাবে অ্যাচিভ করছে। কিন্তু এখন এই তথ্য প্রযুক্তির যুগে কোন কিছুই আর নিজের করে রাখা যায় না। তো কেউ মনে করেন অনেক ব্রেইনস্টর্মিং করে কোনো একটা ভালো আইডিয়া নিয়ে ইমপ্লিমেন্ট করলো, তাকে দেখা-দেখি সেটা কপি করতে একদিনও দেরি লাগবে না আরেকজনের। এবং আমরা হুম, এই জায়গায় অনেক বেশি প্রবলেম ফেস করি। সত্যি কথা। কারণ ইউনিক প্রোডাক্ট এর প্রতি যেরকম মানুষের চাহিদা থাকে, কিন্তু ইউনিক জিনিস আবার বেশিদিন ইউনিকও থাকে না। বাজারে আসা মাত্র যে হুজুগে মাথে বাঙালি একটা কথা আছে। তো আমরা আরেকজনের সফলতা দেখে দৌড় মেরে ওইদিকে চলে যাব। সবাই ওইদিকে যাবো। ওটাই করতে হবে আমাকে। ওটা ছাড়া আর কোনো উপায় নাই যেন। তো তখন যেটা হচ্ছে যে, যে ১ম এসছিল সে একটু মানে একটু ডিপ্রেসড হয়ে যায় এবং তখন দেখা যাচ্ছে কি ফার্স্ট মুভার আর লেট মুভার এর যে ব্যাপারটা থাকে যে ১ম এ যে আসে সে কিন্তু একটু রিস্ক নিয়েই আসে। সে কিন্তু তার সে কাউকে ফলো করার সুযোগ পায় না। কাউকে দেখার সুযোগ পায় না। নিজের গাট ফিলিং থেকে সে অবজার্ভ করে নতুন একটা পদ্ধতি নিয়ে আসে। কিন্তু তাকে দেখে তারপরে মানুষজন তার প্লাস মাইনাস দেখে শুরু করে দেয় নিজেদের মতন করে তাকে কপি করে চলে আসা। তো এই ক্ষেত্রে যেটা আমি বলব যে কি করলে তাহলে এটা দূর করা যায়? আসলে বর্তমানে তথ্যপ্রযুক্তি যেটা বললাম যে আসলে নিজের সাকসেসটা ধরে রাখা খুব কঠিন। মানে ইউনিকনেসটা ধরে রাখা কঠিন। একটাই উপায় সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস ইনোভেশন। আপনাকে কন্টিনিউয়াস এক্সপেরিমেন্ট করতে হবে, রিসার্চ করতে হবে এবং নতুন, নতুন উপায় বের করতে হবে কাস্টমারকে এনগেজ করার জন্য। আর এই জায়গাটা না আবার ক্রিয়েটিভ 100%। এখানে আবার কোনো কম্পিটিশন এর কোনো ব্যাপার নেই। কারণ যে প্রতিষ্ঠান, যে ব্যক্তি যত ভালো করে তার টার্গেট পিপল এর নিড বুঝতে পারবে, সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারবে, তার নিড ফুলফিল করতে পারবে, একটু আপন ভাব দিয়ে সত্যি কথা বলতে 100% কমার্শিয়াল হয় না। মানে each business person has to give his or her own piece of heart to his or her business. মানে I should not be 100% commercial to my business only. I should give my piece of heart to every customer. কাস্টমারদের কাছে নিজেকে একটু যত আপন করে নেয়া যায়, তাদের কন্টিনিউয়াস তাদের নিড ফুলফিল করা যায় এবং
শুধু প্রোডাক্ট আর সার্ভিসের ক্ষেত্রে না, আমার বিজনেসের মধ্যেও তাদেরকে ইনভলভ করার কোনো উপায় করা যায় কিনা, এগুলো যে যত বেশি দ্রুত করতে পারবে সে টিকে থাকবে। এছাড়া এখন আসলে সোশ্যাল মিডিয়ার জামানা, এখন প্রচার প্রসারের জামানা। এখানে আসলে আপনার ক্যাপশনটা খুব সুন্দর, আপনি ধরে রাখতে পারবেন না বেশি দিন। আপনার প্রোডাক্টে খুব সুন্দর করে আপনি ছবি তুলে এডিট করে আপনি বিক্রি বাট্টা ভালো বাড়াচ্ছেন, এটা আপনি ইউনিক রাখতে পারবেন না, কেউ কপি না কপি করেই ফেলবে আপনাকে। সো একটাই উপায়, কন্টিনিউয়াস ইনোভেশন, রিসার্চ করা আর কাস্টমারের নিডটা কন্টিনিউয়াসলি বোঝা এবং তাদের সাথে পার্সোনাল কন্ট্যাক্ট রাখা। ধন্যবাদ। ভালো বলছেন আপনি যে এখানে আসলে আপনি বলছেন যে আমরা হলো গিয়ে বিজনেস টু বিজনেস না গিয়ে আমরা B2C যদি যাই তাহলে জি, মনে হয় খুব ভালো, এখানে যারা ব্যবসায়ী তারা উপকৃত হবেন। এবং আমরা আসলে দেখছি যে এখন আসলে অনলাইনের একটি যুগ এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা ঘরে বসেই অনেক কিছু পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে আসলে যে জিনিসটি আপনি বলেছেন যে ইমিটেট বা আপনার নকল করে ফেলা। অর্থাৎ আপনি একটি ভালো জিনিস চয়েস করছেন কিন্তু অনলাইনের মাধ্যমে কেনার পর যে সেটা যখন আপনার হাতে আসছে আপনি দেখছেন যে আসলে সেটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট না, সে প্রোডাক্টটা কিন্তু ফেক। সো এইভাবে করলে হয়তোবা আপনার ব্যবসাটা আসলে টিকবে না। সো এটাও আপনাকে আসলে যারা ব্যবসায়ী তাদেরকে আসলে জানতে হবে যে আপনার ব্যবসাতে অবশ্যই একটি আলাদা একটা ইউনিকনেস সবসময় আপনি ধরে রাখার চেষ্টা করবেন। আ জি। আমরা আ এ সময় একটু অন্যভাবে আপনাকে বলতে চাই যে আমরা জানি যে আপনি একজন সফল শিক্ষকের পাশাপাশি একজন সফল ব্লগার এবং আপনি ইতিমধ্যে অনেকগুলি ব্লগ করেছেন। আমরা আপনার ব্লগ দেখেছি এবং অনেক দর্শকই আপনার ব্লগ দেখেছে এবং দেখছে এবং আপনি প্রত্যেকটি ব্লগে একটি সুন্দর, সুন্দর মেসেজ নিয়ে আসেন যেটি সমাজের জন্য এবং দেশের জন্য খুব সুন্দর আপনার প্রত্যেকটি মেসেজ আপনি দিয়ে যাচ্ছেন। এবং আপনার একটি ব্লগে আপনি লিখেছেন, "Why do companies stop growing?" এর ব্যাখ্যা আপনি কিভাবে বলতে চাচ্ছেন? আচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই যে অপিনিয়ন শেয়ার করা বা ব্লগিং করা এটা একটা ড্রিম ছিল একটা সময়ে এবং আ ১০ বছর শিক্ষকতা করার পর মনে হলো যে নাও I should not limit my knowledge to this classroom only। মানে I should have my voice, I should reach my voice to other people also। মানে আমার ভয়েসটাকে রিচ করানো দরকার। I must do something beyond this classroom। তো সেখান থেকে আসলে এই প্রচেষ্টাগুলো ছিল। ভালো জিনিসের প্রতি আসলে মানুষের আগ্রহ আমি খুব একটা ওভাবে দেখি না। একটু ডিপ্রেসড হই মাঝে, মাঝে। কিন্তু আমি তারপরও নিজেকে ফ্রাস্ট্রেটেড হতে দেই না যে আসলে আমি কাজ করি আমার নিজের আনন্দে। আমার নিজেরই ভালো লাগে। ধরেন এই যে কথা বলতে, বলতে অনেক আইডিয়া খুঁজে পাই। তো তখনই মনে হয় যে কিছু একটা লিখি বা কিছু একটা বলার চেষ্টা করি। তো আপনি দেখেন এটা শুনে আমার অনেক ভালো লাগলো। কারণ আমার জানা ছিল না যে আপনি দেখেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আচ্ছা। তো ওই ব্লগটি লিখেছিলাম আমি বোধহয় ২০১৭ না ১৮ সালে এবং ওটা আমার খুব পছন্দের একটি লেখা। আমার আমার দেখা আমার চারপাশের মানুষ পরিচিত মানুষগুলো যখন বিভিন্ন সময় আমরা কথা বলি, আড্ডা দেই, গল্প করি, তো দেখা যাচ্ছে যে সবারই একটা না একটা হতাশার জায়গা থাকে যে তার চাকরি জীবন নিয়ে, তার প্রতিষ্ঠান নিয়ে যে এত কাজ করি তাও প্রশংসা পাই না বা যদি বেতনটা একটু বাড়তো বা ধুর একই কাজ করে যাচ্ছি বছরের পর বছর আর ভালো লাগে না। যদি এটা হতো একটু ভালো হতো, যদি ওরকম হতো তাহলে ভালো হতো। এইটা বুঝাতে পারছে না, ওইটা হচ্ছে না। তো আমি ইনফরমালি রিসার্চ করা শুরু করলাম ব্যাপারটা নিয়ে যে মানুষ এরকম কেন বলছে বা তাহলে ১০ জনের সাথে কথা বললে কমন ফ্যাক্টর কতগুলো আসে। তো তখন দেখলাম যে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের এমপ্লয়িদেরকে এম্পাওয়ার করছে না, তাদের ট্যালেন্টকে রিকগনাইজ করছে না এবং যে ট্যালেন্টেড তাকে আম চ্যালেঞ্জিং ওয়ার্ক না দিয়ে খুব আ আমি বলব যে নট সো চ্যালেঞ্জিং ট্রিভিয়াল টাস্ক দিয়ে তাদেরকে এমপ্লয়েড রাখাতে দীর্ঘদিন একজন ট্যালেন্টেড এমপ্লয়ের মধ্যে হতাশা জন্মে। তো তখন সে আর ওই কোম্পানিতে কাজ করতে চায় না। তো একজন থিংক ট্যাঙ্ক যার মাথায় চিন্তা আছে, যার ক্রিয়েটিভিটি আছে, সে যখন তার ক্রিয়েটিভিটিটা তার কোম্পানিতে কাজে লাগাতে পারছে না, চাওয়ার পরও পারছে না, তো তখন সে ওখান থেকে চলে আসে। এর ফলে হচ্ছে কি একটা কোম্পানি একটা ট্যালেন্টেড লোককে হারালো। আর অন্য একটা কোম্পানি তার রাইভাল কোম্পানি জিতে গেল। তো এরকম একটা যেরকম একটা কারণ থাকে, ঠিক সেরকম ভাবেই যে এমপ্লয়িদেরকে শুধু মানে মিনস অফ প্রোডাকশন হিসেবেও দেখতে হয় না। এদের মধ্যেও অনেক অপিনিয়ন থাকে, এদের মধ্যেও অনেক মানে যুগান্তকারী আইডিয়া থাকে। আমি তো বলব যে সেলস পিপল যারা থাকে, দে নো দ্য বেস্ট মোর দ্যান দ্য সিইও।
কারণ সিইও বলি, আমরা এমডি বলি বা যেই বলি না কেন, আমরা আমাদের এসি রুমে আমরা বসে থাকি এখানে, আমরা এখানে লাক্সারিয়াস লাইফ লিড করি, আমি এখানে সফিস্টিকেটেড নিজেকে ফিল করি, বাট অ্যাকচুয়ালি আমার প্রোডাক্টটা একজন কাস্টমার হাতে পেয়ে কি রিয়াকশন দিল সেটা কিন্তু আমি রিয়েলে দেখতে পেলাম না, সেটা কিন্তু আমি লাইভ দেখতে পেলাম না। এটা পারলো কি আমার সেলস পিপলরা। তো তাদের অপিনিয়ন যদি আমি না জানি, তাদেরকে যদি এম্পাওয়ার না করি, তাহলে একটা প্রতিষ্ঠান কেমনে গ্রো করবে? এখানে ইগো প্রবলেম কাজ করে, এখানে মালিক পক্ষের শর্ট সাইটেডনেস কাজ করে, তারপর এখানে নিজেকে কন্টিনিউয়াসলি গ্রো করার একটা ইচ্ছা থাকে না। এসব কারণে আমি মূলত বলেছিলাম যে অনেক কোম্পানি গ্রো করে না, কারণ তাদের এই শর্ট সাইটেডনেস, এমপ্লয়কে এম্পাওয়ার না করা এবং ট্যালেন্টকে রিকগনাইজ না করতে পারার কারণে। ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন এবং আশা রাখি যে দর্শক যারা আপনার ব্লগটি দেখেছেন তারা এটার ব্যাখ্যা অথবা সারাংশ হয়তোবা ইতিমধ্যে বুঝে গিয়েছে। আ আমরা একটু বলতে চাই যে আপনি কিন্তু একজন শিক্ষক, ব্লগার এবং তার পাশাপাশি একজন গবেষক। এবং আপনি আপনার একটি গবেষণায় দেখিয়েছেন challenges and impacts of human resource outsourcing HRO in বাংলাদেশ। এ বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, ধন্যবাদ। এটা আমার এক সহকর্মী এবং আমার এক বন্ধুর সাথে আমার একটা রিসার্চ ছিল। তো তিনিও আমার সাথে কর্মরত আছেন ইস্টার্ন ইউনিভার্সিটিতেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সে সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিটা কমপ্লিট করলো। তো তার সাথে যেটা হয়েছে যে আমার গত ১০ বছর ধরে কাজকর্ম, মাকসুদা হোসেন তার নাম, এবং আমরা একসাথে বেশ কয়েকটি রিসার্চ নিয়ে কাজ করেছি। তো দেখা যাচ্ছে যে বন্ধুত্ব ভালো হওয়ার কারণে আমরা একজন আরেকজনের স্কিলটা বুঝতে পারি এবং কাজগুলো খুব দ্রুত হয়। তো এটা ওরই আইডিয়া ছিল এবং আমার খুব ভালো লাগলো যে এরকম কিছু নিয়ে কাজ করা যায় কিনা। এবং সে ভবিষ্যতে এটা নিয়ে পিএইচডিও করেছে এই টপিকের উপরে। তো ওর কাছ থেকে যেটা জানলাম এবং আমরা যেটা রিসার্চ করলাম, কারণ কোনো একটা রিসার্চ শুরু করার আগে আমরা অনেক ওটা নিয়ে অ্যানালিসিস করি আগে, যে টপিকটা ঠিক মতো যাচ্ছে কিনা, বা এটার মধ্যে থেকে প্রবাবল ফাইন্ডিংস কি আসতে পারে, এটা আসলে কতটুকু মানুষের কাজে লাগতে পারে। প্রচুর গবেষণা করে যতগুলো ফ্ল পাই সবগুলো দূর করে তারপরে আমরা কাজে আসি। তো এইটার থেকে যেটা শিখলাম বা এটার যে ফাইন্ডিংসটা আমি যদি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে নতুন এক ধরনের প্রফেশন শুরু হয়েছে গত কয়েক বছর হলো, যে আউটসোর্সিং, হিউম্যান রিসোর্স আউটসোর্সিং। এটা আসলে একটা সময় এত পপুলার ছিল না। একটা প্রতিষ্ঠান যে সে যে ভ্যালু এডিশন সব কাজেই পারদর্শী হবে সমানভাবে, তা কিন্তু না। কেউ আছে যে সে প্রোডাকশনে ভালো, কেউ আছে সেলিং এ ভালো। কিন্তু এমপ্লয়ি রিক্রুট করা, ট্যালেন্টেড লোককে নিয়ে আসা, তাদেরকে নার্চার করা, বছর পর বছর তাদেরকে ধরে রাখার চেষ্টা করা, মোটিভেট করা, ইনসেনটিভ দেয়া, কোন এমপ্লয়ের সাইকোলজি কেমন সেটা বুঝে তাকে কাজ দেয়া, এগুলো সবার কাজ না। আগে যেমন পার্সোনাল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলতে বোঝানো হতো ট্রানজেকশনাল অ্যাক্টিভিটিস গুলো। আসো, কাজ করলে বেতন পাবা, না করলে তোমার মাইনে থাকবে না বা তোমার ডিডাকশন হবে, তোমার প্রমোশন হবে এটা করলে, না করলে তোমার ডিমোশন হবে। এই টাইপের ট্রানজেকশনাল ছিল, যে করলে হবে না করলে হবে না। কিন্তু এখন হচ্ছে ট্রান্সফরমেশনাল অ্যাক্টিভিটিস এর দিন। এখন একজন এইচআর ম্যানেজারকে কিন্তু আম, একজন এমপ্লয়কে রিক্রুট করার পরে সে খারাপ পারফর্ম করলে ছাঁটাই করে দেওয়াটাই কিন্তু সমাধান না। তাকে কিভাবে ভালো করা যায়, তার সফট স্কিল ডেভেলপ করা যায়, তাকে কিভাবে ভালো এমপ্লয়িতে টার্ন করা যায় সেটা নিয়ে ভাবতে হয়। তো এই কাজগুলো এতটাই ইম্পর্টেন্ট যে একটা সিগনিফিকেন্ট পোর্শনে আলাদা এজেন্সি তৈরি হয়েছে, আলাদা অর্গানাইজেশন তৈরি হয়েছে যারা শুধুমাত্র বিভিন্ন প্রতিষ্ঠানে যে এই কাজটাই করে। এখন অনেক পপুলার বাংলাদেশে, এখন বেশ কয়েকটা এইচআর আউটসোর্সিং ফার্ম আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সেই প্রতিষ্ঠানের নিড, সেই প্রতিষ্ঠানের বাজেট, সেই প্রতিষ্ঠানের ক্যারেক্টারিস্টিক্স মেনে তাদের জন্য রিক্রুটমেন্ট, তাদের জন্য ইভালুয়েশন সব কাজগুলো করে দেয়। তো চ্যালেঞ্জেস গুলো হচ্ছে কি, যে এখনো মানুষ ওভাবে অ্যাওয়ার না এই সার্ভিসের ব্যাপারে। আরেকটা হচ্ছে যে আহ, একটু ডিটাচমেন্ট থেকে যায়। ধরেন আউটসাইডার 100% সবাই আবার একটা ভালো কাজ করতেও পারে না, কারণ ইনসাইডার লোকদেরকে কিভাবে নার্চার করলে ভালো করবে এটা ইনসাইডার যে ম্যানেজমেন্ট থাকে তাদেরই ভালো বুঝতে হয়। তো আউটসাইডার অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কমন সাজেশন দিয়ে আসে সবার প্রতি, সেটা হয় না। আর আরেকটা হচ্ছে যে ভালো যারা এই কাজটা করে থাকে, অনেক ভালো আছে, ভালো মন্দ তো আসলে সব প্রফেশনে আছে। তো যেটা হচ্ছে যে অনেকে এই সার্ভিস সম্পর্কে অ্যাওয়ার না, এটা একটা চ্যালেঞ্জ। আর হচ্ছে ধরেন একটু এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ
আমি যখন থার্ড পার্টিকে দিয়ে কোনো কাজ করিয়ে নেবো, আউটসোর্সিং করে নেবো, তাদেরকে তাদের প্রফেশনালিজমের জন্য আমাকে একটা পে করতে হয়। তো অনেকে এই পেমেন্টের ব্যাপারে জাস্টিফাইড থাকে না। অনেকে মনে করে যে আমি এই সার্ভিস নিবো, আমি এত টাকা কেন দেবো, এটা তো আমিই করতে পারি। নিজে করলে কোয়ালিটিও ভালো হয় না, আবার একটু বেশি দাম দিয়ে যে একটা এক্সপার্ট সার্ভিস নিবো সেটাও নেয় না। তো এরকম কিছু ছোট ছোট রোড ব্লক আছে, বাট ধীরে ধীরে এই জিনিসটা গুরুত্ব বাড়ছে এবং এমপ্লয় যে শুধুমাত্র রিক্রুটমেন্ট সিলেকশনেরই একটা বস্তু না, সে যে আরো অনেক বড় কিছু, এটা মানুষজন বুঝতে পারছে। ধন্যবাদ। এখানে অ্যাকচুয়ালি আপনার সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই যে আউটসোর্সিং কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু এটা বেশ সাড়া জাগিয়েছে এবং আ জি, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বা যারা লেখাপড়া করছে তারা কিন্তু লেখাপড়ার পাশাপাশি কিন্তু পার্ট টাইম হিসেবে কিন্তু আউটসোর্সিং এর কাজগুলি কিন্তু এই কর্পোরেশন গুলাতে কিন্তু যুক্ত আছে। এবং এটা কিন্তু জি। আমি মনে করি যে আর আমাদের জি, প্লিজ। হ্যাঁ, মানে একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি ধরেন, আম সেটা খুবই ভালো পর্যায়ে আছে এবং বাংলাদেশ থেকে অনেক সফলতার গল্প আছে। যেটা বলছিলাম যে সাকসেস স্টোরিও আছে আউটসোর্সিং এ। কিন্তু মানে হিউম্যান রিসোর্স আউটসোর্সিং এর ক্ষেত্রে হচ্ছে কি যে ধরেন এই স্পেশালাইজড সার্ভিসটা সম্পর্কে এটা হচ্ছে করতে হয় যে একটা প্রতিষ্ঠান, এবং একটা প্রতিষ্ঠান যে B2B যেটা বলছিলেন যে একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানকে রিক্রুট করে তার কাজটা করে দেয়। তো এই জায়গায় একটু নলেজ গ্যাপ আছে বা এই জায়গায় একটু কমিউনিকেশন গ্যাপ আছে। বাট আদারওয়াইজ যেটা বললেন যে মানে এখন স্কিল ডেভেলপমেন্ট মার্কেট প্লেস গুলোতে যে আউটসোর্সিং এর যে প্রচলন সেটা খুব সুন্দরভাবে বেড়েছে এবং এটাতে আরো কিভাবে আসা যায় সে নিয়েও আমরা চেষ্টা করি এবং আমি নিজেও এই আউটসোর্সিং এর কাজ করার চেষ্টা করি। তো এই আউটসোর্সিংটা আছে, কিন্তু যে বিজনেস প্রসেস আউটসোর্সিংটা, এইচআর আউটসোর্সিং এর ব্যাপারে এখনো একটু মানে ওইভাবে ফ্লোরিশ হয়নি যেটা হওয়াটা দরকার। জি, জি, জি। আ আমরা এ পর্যায়ে একটু ভিন্ন রকম একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে, করোনা পরবর্তী সময় শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনা হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বা গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন একজন শিক্ষক হিসেবে? আচ্ছা, সুন্দর প্রশ্ন। আসলে আমার কথা হয়তো সবাইকে হ্যাপি নাও করতে পারে। এই ব্যাপারগুলো নিয়ে আমি প্রায় ভাবি যে কি করা যায়? কি করলে ভালো হয়? আসলে আমাদের এমন দেখি চারপাশে যে আমরা অনেক ব্লেম গেম করতে পছন্দ করি। কোনো কিছু হলো না, এটা ওর দোষ। ওখানে গেলাম দেখে এটা হলো। ওর সাথে বলেছিলাম দেখে এই ঝামেলাটা হলো। তো আমি যেটা বলব যে ডেফিনিটলি যে হেলথ রুলস বা সোশ্যাল ডিসট্যান্সিং এর তো আসলে বিকল্প নেই। কিন্তু আসলে আমরা কতটুকুই বা ফলো করতে পারছি। আমি আপনাকে যদি সত্যি কথা বলি, যেটা আমরা সবাই জানি কিন্তু হয়তো ওভাবে বলি না, যে এখন কিন্তু মাস্ক পরে না এরকম মানুষের সংখ্যা অনেক বেশি। এবং ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে, ঘুরছে, ফিরছে, আড্ডাবাজি করছে, অব অব কাজেও যাচ্ছে, আমরাও যাচ্ছি, বের হচ্ছি। কিন্তু মনের ভেতরে তো একটা ভীতি থাকেই যে I should not carry the germ to my home. I should not be the responsible person for infection of my family. এই নিজের না হোক, নিজের ফ্যামিলিটাকে সেফগার্ড করার জন্যেও কিন্তু আমরা মাস্ক পরি। বাইরে থেকে এসে সবার আগে হাত ধুই, নিজেকে ফ্রেশ করি। তারপরে যেয়ে আমরা আমার সন্তানের কাছে যাই, আমরা আমার বাবা-মার কাছে যাই বা পরিবারের অন্য কাজগুলো করি। তো ইয়াং জেনারেশন এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে তারা আ অনেকেই হেলথ রুলস গুলো ফলো করছে না। শুধু ইয়াং না, অনেক এল্ডার জেনারেশন ও ফলো করছে না। কিন্তু দিন শেষে হয়তোবা তাদের ইমিউনিটির কারণে হোক বা যেকোনো কারণেই হোক, আলহামদুলিল্লাহ যে তারা ভালো থেকে যাচ্ছে। কিন্তু যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর, ক্লাসে ফিরে আসার পর কেউ একজন যদি এফেক্টেড হয়, সেটা কোন কারণে হলো এটা কিন্তু কেউ বুঝতে পারবে না। যে এখানে আ ইনস্টিটিউটে আসার কারণেই সে এফেক্টেড হয়েছে কিনা, নাকি রাস্তা থেকে হয়েছে, না কোথা থেকে হয়েছে, এটা কেউ কিন্তু জানে না। কিন্তু দেখা যাচ্ছে কি শেষ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের দুর্নাম হয়ে যাবে। সেই প্রতিষ্ঠানকে ব্লেম দিয়ে কথা বলতে ওই ছাত্রছাত্রী, ওই পরিবার কেউ ছাড়বে না যে কেন সিদ্ধান্ত নিল, কেন এরকম করল, আমরা যেহেতু এই অবস্থা। তো আমি যেটা বলব যে সবার আগে আমাদেরকে আত্মনির্ভর হতে হবে। যে আমার সেফটি আমার কাছে। আমি কিন্তু করোনা ভাইরাস বাইরে চলছে বা এখনো প্রকোপ আছে দেখে ঘরের মধ্যে 100% বসে নেই। বাইরে যাচ্ছি, বাজার করছি, কাজ করছি, খাচ্ছি-দাচ্ছি। তো আমি যদি এটা নিজেকে রেসপন্সিবল করতে পারি যে আমি যাবো, তারপরে হলে হবে, দেখা যাবে। আমি সারাক্ষণ তো আর ঘরের মধ্যে বসে থাকতে পারব না। এই অ্যাটিটিউড টাই আমাদের ডেভেলপ করা জরুরি, যে আমাদের মধ্যেও রাখতে হবে।
আর শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই যে স্যানিটাইজিং যেটা আমরা অলরেডি করছি, আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাই যে এন্ট্রিতেই হচ্ছে আমাদের একটা ব্যারিয়ার থাকছে, সেখানে আমরা আমাদের গাড়ি থেকে শুরু করে টায়ার থেকে শুরু করে লিকুইড দিয়ে সেটা আমরা ক্লিন করার চেষ্টা করছি, যে এন্ট্রি করছে তার টেম্পারেচার দেখা হচ্ছে, তাকে স্যানিটাইজ করার চেষ্টা করা হচ্ছে, এবং তারপর যেটা হচ্ছে যে গ্যাপ রেখে আমরা মিটিং এ বসি, মিটিং করি, কারণ আমরা জানি যে প্রক্সিমিটি না হলেই ভালো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটাই বা কতদিন সম্ভব? কারণ একটা দীর্ঘ সময়ের একটা গ্যাপের পর যখন ছেলেমেয়েরা একসাথে হবে, স্বাভাবিকভাবে দে উইল গেট ক্লোজ টু ইচ আদার। তারা কথা বলতে চাইবে, গল্প করতে চাইবে, ক্যান্টিনে যেতে চাইবে, আড্ডা দিতে চাইবে, মাঠে ঘুরতে চাইবে। তো এই ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা এবং নিজের মধ্যে সচেতনতা বাড়া ছাড়া আর কোনো বিকল্প নেই। কারণ আপনি কতক্ষণ একজনকে নিয়মের মধ্যে রাখবেন যদি সে নিয়মের মধ্যে থাকতে না চায়? তো শিক্ষা প্রতিষ্ঠান অলরেডি তাদের যতটুকু সম্ভব ব্যবস্থা নিচ্ছে। যেতে, আসতে, প্রতি ফ্লোরে ক্লিনিং থেকে শুরু করে সব জায়গায় করছে। তো এখন এর পাশাপাশি আরেকটু ব্যবস্থা নেওয়া উচিত, সোশ্যাল ডিসট্যান্সিং। আমি বলব পারলে কিছু একদিন আমরা ক্লাস অনলাইনে করি, একদিন আমরা অন সাইটে করি, যেন অনলাইন কালচারটাও থাকে, অফলাইনটাও থাকে। এইভাবে আমরা যেন বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে শিক্ষা প্রতিষ্ঠানটাকে আবার সরব করতে পারি। আপনার বিশ্লেষণ অত্যন্ত সুন্দর। আপনি একটি কথা এখানে বলেছেন যে রোস্টারিং এর মাধ্যমে, অর্থাৎ আমি ৩ দিন ক্লাসে গেলাম আর ৩ দিন আমি অনলাইনে সেই ক্লাসটি করলাম। তাহলে কিন্তু দেখা যায় জি, যে এখানে কিন্তু আমরা সোশ্যাল ডিসট্যান্স টাও ভালো মেইনটেইন করছি এবং তার সাথে, সাথে কিন্তু আমার জি, অ্যাফেক্টেড হওয়ার যে চান্সটা সেটাও কিন্তু অনেক কমে যাচ্ছে। এবং এটাও জি, একটি আ কথা যে অ্যাকচুয়ালি আ আমাদের কিন্তু একটি উম আ যেটা বলব যে আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি যে আমরা কারো সাথে দেখা হলেই আমরা একটু হাতটা বাড়িয়ে দেই হ্যান্ডশেক করার জন্য। জি, সো আল্টিমেটলি জি, এই কালচার থেকে কিন্তু আমরা এখনো বেরোতে পারিনি। আ সঙ্গত জি, কারণে আমি আ অনেকগুলি অর্গানাইজেশন এ গিয়েছি এবং আমার দিকে কিন্তু অনেকেই হাত বাড়িয়ে দিয়েছে। সো আল্টিমেটলি যেটা হচ্ছে যে আসলে আমরাই যদি সেটাকে আসলে মেইনটেইন না করতে পারি, তাহলে আমাদের যারা সন্তান বা যারা শিশু অথবা যারা শিক্ষার্থী, তারা কিন্তু তরুণ প্রজন্ম আসলে ওরাও অনেক সময় এটাকে আমরা ভুল বলব না, এটা হয়ে যায়। ঠিক আছে? সো আল্টিমেটলি যেটা হচ্ছে যে আপনার এই জি, বক্তব্য আমি মনে করি আ অনেকেই এটা দেখবে এবং যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান উনারা যদি দেখেন তাহলে আমি মনে করব যে তারা এভাবে হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠান যদি খোলে তাহলে উনারা এইভাবে মেইনটেইন করার চেষ্টা করবেন। এবং সবথেকে বড় বিষয় যেটা আপনি বলছেন যে আসলে আমাদের নিজেদেরকে সচেতনতা হতে হবে। কারণ আ হ্যান্ড স্যানিটাইজার টা সবার সাথে থাকছে কিনা বা আমি যখন ঢুকছি তখন আমাকে ফুল বডিতে আমাকে স্যানিটাইজেশন করছে কিনা, হ্যাঁ? সো এই জিনিসগুলি কিন্তু দেখা অত্যন্ত দরকার। ইভেন সবথেকে বড় যে বিষয়টি সেটা হচ্ছে যে আমি যখন লিফটের বাটন যখন প্রেস করছি, আসলে সেখানে অন্য একজন জি, প্রেস করে গিয়েছে কিনা এটা কিন্তু আমরা একদমই কিন্তু জি, কেউ লক্ষ্য করি না। এবং আমি কিন্তু দেখেছি জি, যে আপনার লিফটের বাটন থেকে কিন্তু অনেকেই কিন্তু ইনফেক্টেড হয়েছে। জি, তো জি, হ্যাঁ। আপনি অনেক সুন্দরভাবে আপনার বক্তব্যগুলি রাখলেন। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আ সংক্ষেপে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আচ্ছা। সত্যি কথা বলতে ১ টা ঘন্টা কিভাবে গেল আমি বুঝলাম না। খুব ভালো লাগলো। কারণ সাধারণত উম আমরা প্রত্যেকে আপনি আমি দুজনই তো শিক্ষকতায় আছি। তো আমাদের আসলে সারাক্ষণই শিক্ষকের চাকরি তো আসলে ৯ টা ৫ টার মধ্যে লিমিটেড না। এবং আপনার প্রোফাইল আমি দেখলাম আপনি মাশাআল্লাহ অনেক কিছুর সাথে ইনভলভ। তো কিভাবে সময় ম্যানেজ করেন এটা আপনিই ভালো জানেন। তো সারাক্ষণ অনেক কিছু চিন্তা করতে হয়। আমাদের ব্রেইন ওয়ার্ক চলে সারাক্ষণই। তো শুধু ক্লাস নেয়ার মধ্যেই সীমিত না। এই সমস্ত চিন্তার মধ্যে কাজের মধ্যে একটা ব্রেক পেলাম আপনাদের প্রোগ্রামের ইনভিটেশন পেয়ে আমার খুব ভালো লাগলো। আর দর্শকদের উদ্দেশ্যে বলব যে আম আমাদের সবারই একটা ড্রিম থাকা উচিত। কারণ আমাদের সময় খুব স্বল্প। আমরা এই করোনা ভাইরাসের মধ্যে দেখতে পেলাম আমরা প্রত্যেকেই প্রিয়জন হারিয়েছি। তো আমরা দেখতে পেলাম যে যাদেরকে হারিয়েছি তারা কিন্তু কেউ কখনো ভাবেনি যে সে এভাবে চলে যাবে। সবারই ইচ্ছা ছিল যে একটা দীর্ঘ সময় বাঁচবো, পরিবারের সাথে থাকবো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যে লিমিটেড সময় নিয়ে আমরা আসি এটা যেন কাজে লাগাতে পারি। এটা যেন আমি যদি খাওয়া পড়া শেষে আমার কাছে ৳৪ বা ৳৫ বেশি থাকে, সেটা দিয়ে যেন আমি চারপাশে একটু খেয়াল করি। রাতে যখন ঘুমাতে যাবেন, রাতে যখন আপনি ডিনারে বসবেন,
আপনার বাসার নিচ দিয়ে রাস্তা দিয়ে কোনো ক্ষুধার্ত মানুষ যাচ্ছে কিনা, তার চিৎকারটা আপনার কানে আসছে কিনা, এটা একটু খেয়াল করবেন। এদিকে দিকে নজর, কারণ এটার মাধ্যমে কিন্তু আপনি বেঁচে থাকবেন। একে তো আপনি আপনার পরকালের জন্য আপনি ভালো করছেন, প্লাস আপনি নিজেও কিন্তু একটা এক্সাম্পল হিসেবে নিজেকে দাঁড় করাচ্ছেন। আর যেটা বলব যে রিসার্চ এর দিকে আমরা সবাই একটু আগ্রহী হই। কারণ চারপাশে থেকে অনেক কিছু রিসার্চের সুযোগ আছে এবং আমরা প্রত্যেকেই যেন আমাদের নলেজটা প্রাতিষ্ঠানিক লেখাপড়ার মধ্যেই সীমিত না রাখি। সেটা যেন কার্যকরী করি এবং রিসার্চের ফলে যেন আমরা রিসার্চের আউটকামটা দেশ-বিদেশে ছড়িয়ে দেই। তাহলে বাংলাদেশের পজিটিভ রেপুটেশন ব্র্যান্ডিং হবে আরো অনেক বেশি। এই দায়িত্বটা কিন্তু আপনাদেরই, আমাদের সবারই। ধন্যবাদ। জি, আপনি অনেক সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন এবং লাস্টে একটি কথা আপনি বলেছেন যে রিসার্চ। অ্যাকচুয়ালি যেটা দেখা যায় যে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু রিসার্চ করে চলেছি। এবং জি, আমাদের আ বাসায় যদি কোনো ছোট শিশু থাকে, আপনারা যদি লক্ষ্য করি বা আমরা যদি লক্ষ্য করি দেখব সে কিন্তু প্রতিনিয়তই কিন্তু একটি বিষয় নিয়ে কিন্তু রিসার্চ করার চেষ্টা করছে। সো আল্টিমেটলি আ আপনার সাথে আমিও একমত যে রিসার্চ জিনিসটি আসলে সবার মধ্যেই থাকা দরকার। এটা যে আমি ফ্যাকাল্টি বা আপনার ফ্যাকাল্টি আমরাই শুধু রিসার্চ করব তা না। প্রত্যেকটি জি, বিষয়ে কিন্তু আমাদের কিন্তু জানতে হবে যে কিভাবে পিপীলিকার দল আপনার খাদ্য গ্রহণ করে এবং একে অপরের সাথে কমিউনিকেশন করছে এবং জি, দ্যাট জি। ইস দ্যা বেস্ট ওয়ে টু কমিউনিকেট ইচ আদার। সো আমরা কিন্তু সেখান থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারি। সো জি, মানে যেটা হচ্ছে নিউ জি, মানে নলেজ অ্যাডিশন হবে আমাদের লাইফে রিসার্চ এর ফলে। মানে একমাত্র রিসার্চই পারে আমাদের এক্সিস্টিং লাইফটাকে বেটার করতে, নতুন নলেজ এড করতে। আমরা সবসময় বাইরের দেশকে আইডলাইজ করি, তাদের সবকিছু ফলো করি। কেন করি? রিসার্চ এর কারণেই তো হচ্ছে। রিসার্চ এর মাধ্যমে তারা নতুন, নতুন আইডিয়া নিয়ে আসছে, ফলো করছে। আমরাও করতে পারি। ব্রেইন সৃষ্টিকর্তা সবাইকে সমান দিয়েছে। শুধু আমরা ইউজ করি না। ডেফিনিটলি। আ আমাদের এই অনুষ্ঠানে আপনি আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি দীর্ঘ ১ ঘন্টা আমাদের সাথে যে সুন্দরভাবে ব্যাখ্যাগতভাবে আলোচনায় অংশগ্রহণ করলেন এবং প্রত্যেকটি জিনিসের সঠিক ব্যাখ্যা অনুযায়ী আপনি এনালাইসিস এর মাধ্যমে আপনি আমাদেরকে বললেন। আমি মনে করি আমাদের দর্শকরা যারা দেখেছেন তারা এখান থেকে উপকৃত হবেন। এবং আজকে আমাদের টপিকটি ছিল এমন যে বিজনেস অ্যান্ড দ্য স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। সো এখানে যেটা হচ্ছে যে কৌশলগত ব্যবস্থাপনা কিন্তু একটি ব্যবসায়ের প্রাণকেন্দ্র হতে পারে। কারণ আপনি যদি কৌশলই না জানেন তাহলে একটি ব্যবসা কিভাবে পরিচালনা করবেন। সো আপনাকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি IPRH আ অনুজিত এই অনুষ্ঠান বিভাব প্রোগ্রামটিতে আসার জন্য। আশা রাখি ভবিষ্যতেও এই অনুষ্ঠান যদি আপনাকে কখনো চায়, আপনি আমাদের সাথে সাড়া দিবেন। তো অবশ্যই। অপেক্ষায় থাকবো। জি, অনেক ধন্যবাদ। দর্শক জি, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এবং আমাদের সাথে আজকে ছিলেন একজন গুণী ব্যক্তি। উনি উনার বক্তব্যের মাধ্যমে অনেক সুন্দর, সুন্দর বক্তব্য এবং এনালাইসিস এর মাধ্যমে আপনাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে জানিয়েছেন উনার কিছু বক্তব্য, উনার কিছু ব্যাখ্যা, উনার জীবনের কিছু এক্সপার্টিস থেকে উনি যা ধারণা করেছেন সেই জিনিসগুলি আমাদের সাথে উনি শেয়ার করেছেন। আমরা উনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই COVID-19 আমাদের জীবন থেকে আসলে যা নিয়ে গেল তা হয়তোবা কখনোই ফিরে আসবে না। আসুন আমরা একে অপরের হাতে হাত রেখে যতটুকু আছে ততটুকুকে রাখার চেষ্টা করি এবং রক্ষার চেষ্টা করি। আজকের প্রোগ্রামটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আমাদের সাথে যুক্ত থাকুন IPRH ফেসবুক পেজে লাইকের মাধ্যমে এবং আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং থাকুন নিরাপদে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।